না আর সহ্য করতে পারছি না। দিনের পর দিন সিমের রিচার্জের দাম মনে হচ্ছে একেবারে বেড়েই চলছে। এদিকে বাবা মায়ের বউয়ের আবার আমারও মোবাইল রিচার্জ করতে হচ্ছে। আমি সারা মাসে কামাই করি চালানা আর খরচা 12 আনা। ফেলু, তুই কি একাই মোবাইল রিচার্জ করিস না আমরাও করি? তুই তো মাত্র 3টা মোবাইল রিচার্জ করিস, তাতেই তোর ফেটে যাচ্ছে। আমার তো 5-5টা গার্লফ্রেন্ড, আমাকে 5 জনকেই প্রত্যেক মাসে রিচার্জ করে দিতে হয়। তাহলে আমার কেমন ফাটে বল? আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যেভাবে বাধ্য হয়েছিল নীল চাষ করতে, ঠিক তেমনি আমরাও বাধ্য হয়েছি মোবাইল রিচার্জ করতে। এবার তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। কিরে, তোরা সবাই এসে গেছিস? হ্যাঁ স্যার, আমরা সবাই এসে গেছি। আমরা অন্যান্য ছাত্রের মতো ক্লাস ফাঁকি দিয়ে বাইরে বসে থাকি না। ও তাই বুঝি, তার মানে পড়াশোনা ভালোই করে এসেছিস। পেচি, তুই দাঁড়া তো। ইয়েস স্যার। তুই বলতো বিয়ে করার পর ছেলে এবং মেয়ের কমন ডায়লগ কি? স্যার, যেমন বিয়ের পর সংসারে টুকিটাকি ঝগড়া হলেই ছেলেরা বলে আমার বিয়ে করাই ভুল হয়ে গেছে, কিন্তু মেয়েরা কখনোই বলে না যে আমার ভুল হয়ে গেছে। মেয়েদের ডায়লগ হলো এই লোকটিকে বিয়ে করাই আমার বড় ভুল হয়েছে। এবার বলতো, আমাদের গ্রামের অলিগলিতে যে কুকুরগুলো লেজ নোড়ায়, তা সবসময় তার লেজটা নাড়ায় কেন? স্যার, কুকুরের লেজে অত শক্তি নেই যে গোটা কুকুরটাকে নোড়াবে, তাই লেজ নাড়িয়ে সবসময় চেষ্টা করে কুকুরটাকে নোড়ানোর। আচ্ছা, মানুষের খারাপ অবস্থা নিয়ে হাসাহাসি করতে নেই কেন? স্যার, আপনি একদম ঠিক বলেছেন। আমার ঠাকুমা আমাকে বলতেন মানুষের খারাপ অবস্থা নিয়ে হাসাহাসি করো না, কোনোদিন হয়তো তোমারও একই অবস্থা হতে পারে। স্যার, তারপর থেকে আমি শুধু মুকেশ আম্বানিকে নিয়ে হাসাহাসি করি। এখন অপেক্ষায় আছি আমার কখন ওই রকম অবস্থা হবে। পেচি, অনেক বলেছিস, এবার কান ধর। ফেলু, এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। আরে ফেলু, এই ঠান্ডার ছুটিতে তুই কোথাও ঘুরতে যাসনি? গিয়েছিলাম তো স্যার, হিমালয় দেখতে। স্যার, সেখানে গিয়ে দেখছি এক গুহার মধ্যে সন্ন্যাসী বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম এই কোনকনে ঠান্ডায় গুহার মধ্যে থাকেন কি করে। তখন সন্ন্যাসী তার সিগারেট বলল, 21 বছরের সাধনা আর বিশুদ্ধ গ্রিন টি নিয়েই আমি গুহার মধ্যে থাকি। সন্ন্যাসী এবার আমাকে বলল, বলো তুমি কি নেবে, সাধনা নাকি গ্রিন টি? আমিও কোনকনে ঠান্ডা দেখে বললাম অবশ্যই গ্রিন টি নেব। সন্ন্যাসী তখন জোর গলায় বলল, সাধনা 2 কাপ গ্রিন টি নিয়ে এসো তো। ফেলু, তোর বন্ধুগুলোর তো এক এক করে সবার বিয়ে হয়ে গেল, তুই কবে বিয়ে করবি শুনি? স্যার, আমি একটা মেয়েকে জান প্রাণ দিয়ে ভালোবাসতাম। মেয়েটা একদিন আমাকে বলল, তুমি আমাদের বিয়ের ব্যাপার নিয়ে কি ভাবলে, কিছু বলো। আমাকে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে খুব চাপ দিচ্ছে। আমি বললাম সবই তো ঠিক আছে, তবে বিয়ের আগে তোমার সাথে আমি বৃষ্টিতে ভিজতে চাই। সে তখন বলল, ইস তুমি কি রোমান্টিক গো, তুমি জানো এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। তখন আমি বললাম, রোমান্স টোমান্স ওসব কিছুই নয়, রোজ যে আটা ময়দা মেখে আমার সামনে আসো, আজ অবধি তোমার আমি মুখটা দেখতে পেলাম না, তা তোমাকে কি করে বিয়ে করবো? তাহারে, তুই কি এইভাবে করে তোর প্রেমিককে বলতে পারলি? তা ও কি তোকে এখনো ভালোবাসে না ছেড়ে চলে গেছে? স্যার, বলবো না মানে? ও ভেবেছিল আমি সহজ সরল বলে আমাকে ঠকাবে। আমাকে তো আর ঠকাতে পারলো না, তাই এখন ব্রেকআপ। ও ওর রাস্তায়, আমি আমার রাস্তায়। ফেলু, তুই এবার রাবণ দিয়ে একটা ছোট করে গল্প বলতো। স্যার, তাহলে শুনুন রাবণের গল্প। স্যার, একদিন রাবণের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাবণ দাউ দাউ করে জ্বলছেন, এদিকে চারিদিকে লোকের চিৎকার আর চেঁচামেচি। সেই সময় রাবণও চিৎকার করে বলে উঠলেন, হারামজাদারা, তোদের বউদের তুলে নিয়ে গিয়েছিলাম নাকি যে তোরা এত চিৎকার করছিস? আমি তো সীতাকে তুলে নিয়ে গেছি, তোরা কেন পয়সা খরচ করে আমার পেছনে আগুন লাগাস? ভিড়ের মধ্য থেকে একজন চিৎকার করে বলল, রাবণ ভাই, আমাদের বউ তুলিসনি বলেই তো প্রত্যেক বছর টাকা খরচ করে তোর পেছনে আগুন লাগাই। ফেলু, তোর কথাবার্তা শুনে আমার তো এখন সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে তোমার আর এই জন্য বিয়ে শাদী হবে না। এই জন্মে নাই বা পেলাম আমি, পর জন্মে যেন পাই, আমি থাকিব গো তোমারই আশায়, আমি থাকিব গো তোমারই আশায়। হায় রে প্রেম, দুঃখে মনে হচ্ছে একেবারে ভেসে যাচ্ছে। তোর দুঃখ দেখে তো মনে হচ্ছে লায়লা মজনুও ফেল। নে, এবার কানটা ধরে দাঁড়িয়ে থাক। ফটকে, তুই দাঁড়া তো। ইয়েস স্যার। তা তোর দোকান এখন কেমন চলছে রে ফটকে? স্যার, আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই চলছে। তাই তো স্যার, আমার দোকানে এখন একটা নতুন ছেলে রেখেছি। স্যার, আমি একদিন ছেলেটাকে বললাম, আমি বাড়ি থেকে একটু ঘুরে আসছি, দেখিস আবার কোনো খদ্দেরকে ফিরিয়ে দিস না। খদ্দের যা চাইছে সেটা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মতো চালিয়ে নিন, কাল আপনাকে এনে দেবো। স্যার, এই বলে তো আমি বাড়ি চলে গেছি। তারপর এক খদ্দের এসে সেই নতুন ছেলেটাকে বলেছে, ভাই টয়লেটের পেপার আছে? ছেলেটা তখন বলেছে, না ভাই, আমার কাছে সিরিজ কাগজ আছে, আজকের জন্য চালিয়ে নিন, কাল এনে দেবো। এই তোরা এবার ভালো করে শোন, আজকাল ফেসবুকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে।
যত সব ফেক আইডিতে গোটা ফেসবুক ভরে গেছে। স্যার বর্তমান সময়ে ফেসবুকের অবস্থা অনেকটা কুম্ভ মেলার মতো হয়ে গেছে। চারিদিকে শুধু গ্রুপ আর গ্রুপ। কিছু সাধু আছেন নিয়মিত প্রবচন শোনান, কিছু সাধু আছে সপ্তাহে 2 থেকে 3 দিনের জন্য নিজেকে সাধু বলে দাবি করেন, কিছু সাধু আবার খুব তেড়া তেড়া কথা বলেন, আর কিছু সাধু তো আবার লঙ্গর খেতে আসেন। তুই একদম ঠিক বলেছিস ফটকে। তা যাই হোক, ফেসবুকের ফেক আইডি থেকে তোরা সাবধানে থাকিস কিন্তু। স্যার ওটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, কারণ ওই ফেক আইডি গুলো তো আমরাই বানাই। ফটকে, তুই কি তোর শ্বশুর বাড়িতে যাস না? হ্যাঁ স্যার, আমি তো প্রায় যাই, কিন্তু স্যার ইদানিং হয়েছে কি, আমার 7 থেকে 8টা সাদা জামা আছে। আমি যখনই আমার শ্বশুর বাড়িতে যেতাম সেই সাদা জামা আর জিন্সের প্যান্ট পরে যেতাম। একদিন আমার শাশুড়ি বলেই ফেললো, জামাই তোমার কি আর কোনো জামা কাপড় নেই? প্রত্যেকবার দেখি একই সাদা জামা পরে আসো। স্যার আমার শুনে তো খুব রাগ হয়ে গেল। তারপর আমিও বললাম, শাশুড়ি মা আপনার তো 4টা মেয়ে, তাহলে প্রত্যেকবার একজনকেই আমার সঙ্গে পাঠান কেন? আচ্ছা ফটকে, তোর ভাগ্যে কি আছে কোনোদিন জ্যোতিষীকে হাত দেখিয়েছিস? হ্যাঁ স্যার, এই তো সেদিন আমি এক জ্যোতিষীকে হাত দেখিয়ে বললাম, বাবা আমার ডান হাত খুব চুলকায়, ভবিষ্যতে কি এমন আছে আমার একটু খুলে বলুন। জ্যোতিষী বলল, খুব তাড়াতাড়ি তোর কাছে অনেক টাকা আসবে। আমি বললাম, বাবা আমার তো বাম হাতও চুলকায়। বাবা তখন চমকে উঠে বলল, বলিস কি রে, তোর তো ডবল টাকা আসবে। স্যার আমি তো অনেক টাকার কথা শুনে আনন্দে একেবারে আত্মহারা। তারপর বাবাকে বললাম, বাবা আমার তো ডান হাঁটুও চুলকায়। বাবা বলল, তোর খুব শীঘ্রই বিদেশ যাত্রা হবে। আমি আবার বললাম, বাবা আমার বাম হাঁটুও চুলকায়। স্যার বাবা তখন খুব বিরক্ত হয়ে বলল, ওরে হারামজাদা, তোর তো চুলকানি হয়েছে, আগে চুলকানির ওষুধ খেয়ে ঠিক হ, তারপরে আসিস। স্যার গতকাল একটা বন্ধুর জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম। হ্যাঁ তো তারপর কি হলো? মেয়ের বাবা আমার বন্ধুকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাও, তা তোমার মান্থলি ইনকাম কত? বন্ধু বলল, কাকু আমি টেনে টুনে মাসে 30,000 টাকা ইনকাম করি। মেয়ের বাবা তখন বলল, তুমি কি জানো আমি আমার মেয়েকে মাসে 30,000 টাকা হাত খরচ দেই? আমার বন্ধু তখন বলল, তাহলে তো ভালোই হলো কাকু, আপনার মেয়ের হাত খরচ 30,000 টাকা আর আমার মাসে ইনকাম 30,000 টাকা, এই দুটো মিলিয়ে 60,000 টাকা, আর মাসে 60,000 টাকা মানে আমার সংসার দিব্যি কেটে যাবে। ফটকে, তুই অনেক বলেছিস বাবা, এবার কান ধরে দাঁড়িয়ে থাক। কিরে হাবলু, তোকে দেখে তো মনে হচ্ছে তোর খুব টেনশন। আপনি একদম ঠিক ধরেছেন স্যার। আমার বর্তমানে একটাই চিন্তা, মানুষের জীবনটা নাকি 2 দিনের জন্য, আর আমি এমবি কিনেছি 28 দিনের জন্য। বাবা হাবলু, এবার তুই বলতো ভারত কবে স্বাধীন হয়েছিল এবং সেই দিন কি বার ছিল? স্যার আমাদের ভারত স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট এবং সেই দিন শুক্রবার ছিল। ভেরি গুড ভেরি গুড। হাবলু এবার বলতো ইতিহাসের জনক কাকে বলে? স্যার গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস দা হিস্টোরি নামে একটা বই লিখেছিলেন। সেই বইটা বিশ্বের ইতিহাস নামে পরিচিত। বাহ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। বাবা হাবলু, তোর উত্তর শুনে আমার মনটা ভরে গেল। তোমাকেই বলে ইন্টেলিজেন্ট ছাত্র। হাবলু তুই এবার বস বাবা, বস। কালু, শুনলাম তোর অসুখ হয়েছিল, তা কি অসুখ হয়েছিল শুনি? স্যার আমি ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো, বলুন আপনার কি হয়েছে? আমি বললাম, ডাক্তার বাবু আমার রিপোর্টগুলো দেখানোর ছিল। তারপর ডাক্তার বাবু আমার সব রিপোর্ট দেখে বলল, আপনার তো কিডনি ফেল হয়ে গেছে। আমি তখন ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, দাদা আমাকে একটু বলুন তো এখানে কিডনির পড়াশোনা কোথায় হয়? ভদ্রলোকটি বলল, আরে কি সব ফালতু বকছেন, কিডনির আবার পড়াশোনা হয় নাকি? আমি বললাম, আরে দাদা হয় না মানে? ডাক্তার আমাকে বলেছে আপনার কিডনি ফেল হয়েছে, ওকে তো এখন পাস করাতে হবে নাকি? তুই আর মানুষ হতে পারবি না, তুই সারা জীবন গাধাই থেকে যা। স্যার গাধার তো 4টা পা, আমার তো 2টা পা। আবার মুখে মুখে তর্ক। আচ্ছা তুই কি জানিস ওয়ালেটে মৃত ব্যক্তির ছবি রাখলে আর্থিক ক্ষতি হয়? স্যার এটা আমি মানি না। কারণ? কেন স্যার, গান্ধীজি তো বেঁচে নেই, তাহলে মানুষ ওয়ালেটে নিয়ে ঘোরে কেন? এবার বল জামাই আর ছেলের মধ্যে পার্থক্য কি? ভেরি সিম্পল, আমার মা বলে জামাইটা আমার খুব ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, কিন্তু আমার ছেলেটা আর মানুষ হলো না, শুধু বউয়ের কথায় উঠে আর বসে। স্যার আমার একটা উপায় বের করে আমাকে মুক্ত করে দিন। তা কেমন উপায়, না বললে জানবো কি করে? স্যার আমার বানের জলে সব গোষ্ঠী ভেসে চলে গেছে, আমি আমার গোষ্ঠীর সম্পর্কে জেনে মনটাকে হালকা করতে চাই। ও আচ্ছা এই ব্যাপার। তাহলে শোন, তুই এখান থেকে বাড়ি গিয়ে তোর বউয়ের বাপের বাড়ির একটু বদনাম করিস, তারপর দেখবি তোর সব গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। এই তোরা সবাই শোন, আজকালকার দিনে পুরুষ মানুষ তাদের স্ত্রীদের একটু বেশি শাসন করছে, আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। স্যার আপনার ভালো লাগুক আর না লাগুক, একটা পুরুষ জানে আরেকটা পুরুষের নজর কেমন,
তাই তো আমি বলি, নারী তুমি স্বামীর শাসনে বিরক্ত হচ্ছ কেন? স্যার, কাল রাতে আমি স্বপ্নে দেখছি আমি ফায়ার সার্ভিসে চাকরি পেয়েছি আর একটা বাড়িতে আগুন নিভাচ্ছি। বাহ, দারুণ তো। তারপর কি হলো? কি আর হবে স্যার, ঘুম থেকে উঠে দেখি একটা বড় সর্বনাশ হয়ে গেছে। কেন, কি সর্বনাশ হলো আবার? আর বলেন না স্যার, প্রস্রাব করে বিছানা একেবারে ভাসিয়ে দিয়েছি। আমি জানি তোদের প্রশ্ন করে আমি হারাতে পারবো না। খালে পড়ুক আর ডাঙ্গায় পড়ুক, উত্তর কিন্তু তোরা ঠিক দিয়ে দিবি। তোদের এখন ছুটি, আমি এখন আসি। বন্ধুরা, ভিডিওটি দেখে বিন্দু মাত্র হাসি পেলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।